জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, বেরোবির ভিসি সহ 5 জনের 10 বছরের কারাদণ্ড, 20 জনের বিভিন্ন মেয়াদে সাজা। হায়নার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। রায়ে পরিবার ও সহযোদ্ধাদের অসন্তোষ, অপরাধ অনুযায়ী সাজা না হওয়ার অভিযোগ। যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। আমার ছেলে মেলা অত্যাচার করছে। পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টা আরো 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800, উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক, এলাকা ভিত্তিক আইসোলেশনের পরামর্শ। মহানগরীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস, শনিবার থেকে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন শিক্ষামন্ত্রী। দলীয় প্রতীকে হবে না স্থানীয় নির্বাচন, সংসদে বিল পাস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল, আপত্তি জানিয়ে বিরোধী দলের ওয়াকআউট। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে বিপুল ব্যবধানে বিএনপি প্রার্থীদের জয়, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজয়ীদের। ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে ইসরায়েলি তাণ্ডব, 2.5 শতাধিক নিহত, জবাবে হরমুজ বন্ধ করল তেহরান, বৈরুতের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে তেল আবিব। আবু সাইদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মা এবং সহযোদ্ধারা। তাদের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। ন্যায় বিচার নিশ্চিতে মামলাটি পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 আসামির মধ্যে 2 জনকে ফাঁসি, 3 জনকে যাবজ্জীবন সহ বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে মামলার রায়ে খুশি নন পরিবারের সদস্যরা। রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের প্রতি আবেদন জানান তারা। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। যাদের ঘেরে আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। বেশি আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না, তা এটা আমরা খুশি নয়। আজকে যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক। রাষ্ট্রের সাহায্য নিয়ে যদি আপিল করা যায় তো অবশ্যই পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সাথে শহীদ আবু সাইদের সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি, রায় পুনরায় বিবেচনার দাবি জানান তারা। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। প্রত্যাশিত রায়টার জন্য আমি সন্তুষ্ট, কিন্তু কার যে এখানে অপরাধী এবং নিরপরাধী ব্যক্তির শাস্তিটা কতটুকু হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায় কেবল আবু সাইদের পরিবার নয়, পুরো রংপুর জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। হামে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। গত 24 ঘন্টা আক্রান্ত উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 1829 জন। ঘনবসতি হওয়ায় ঢাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকরা। প্রাদুর্ভাব ঠেকাতে মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। 1 বছরের আরহান এবং 2.5 বছরের আদিহা একই বেড়ে 2 ভাই বোন হামে আক্রান্ত। একসঙ্গে আইসিইউতেও ছিল 6 দিন। তবে স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে তারা। এখানে আইসিইউর মধ্যে ছিলাম 6 দিন, কালকে নিচে নামাই দিছে, আজকে আমাদেরকে ছুটি দিচ্ছে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর সংক্রমণ ছড়িয়েছে আক্রান্তদের সংস্পর্শে এসে। আক্রান্ত হচ্ছে একই পরিবারের একাধিক শিশু। জ্বর কমে নেই, 105-4 জ্বর ছিল। 3 দিনের দিন এখানে এসে ভর্তি হয়েছি। ভর্তি আছে 6 দিন ধরে, আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সুস্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম অন্য যে কোনো সংক্রামক ব্যাধি থেকে দ্রুত ছড়ায়। ঘন বসতির কারণে রাজধানী ঢাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বলেও জানান তিনি।
যেই শহরে লোক সংখ্যার ক্ষমতা বোধহয় আইডিয়ালি 50 লাখ, সেখানে 3 কোটি বসবাস করে, ফলে রোগটা দ্রুত ছড়াচ্ছে। প্রাদুর্ভাব ঠেকাতে আক্রান্তদের পাড়া মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। যারা কমিউনিটিতে এখন অসুস্থ হয়ে আছে, গুরুতর অবস্থায় যায়নি, তাদেরকে যদি আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে প্রত্যেক পাড়া মহল্লা ভিত্তিক তাদের চিকিৎসা এবং আইসোলেশন করে রাখতে পারি, তাহলে রোগটা আর ছড়াবে না। দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 11,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে সপ্তাহে 3 দিন অনলাইন আর বাকি 3 দিন সশরীরে ক্লাস পরিচালিত হবে। আগামী শনিবার থেকে এটি কার্যকর হবে জানিয়ে মন্ত্রী বলেছেন, শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইনে নিতে হবে ক্লাস। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তন সহ সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হচ্ছে শিক্ষা খাত। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণী কার্যক্রম চালুর পথে নীতি নির্ধারকরা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে প্রাথমিকভাবে মহানগরী পর্যায়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অফলাইন এবং বাকি 3 দিন অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসা থেকে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস, আমরা ঈদের পরে 6 দিন যাব। তবে শিক্ষকরা বলছেন, অনলাইন ক্লাসের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়, পাশাপাশি অনলাইনের বিড়ম্বনায় পড়লে সেই শিক্ষার্থীদের অফলাইনে ক্লাসের সময় দেওয়া হবে। আমরা যদি শনি সোম বুধ এটা যদি আমরা মর্নিং শিফটকে মুভ করাই, তাহলে কিন্তু আমার 1100 বাচ্চাদের চলে আসবে, মুভমেন্টটা হাফ হয়ে যাচ্ছে। 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। অনলাইন যে ক্লাসগুলো হবে, যে পড়াগুলো তারা বুঝতে পারবে না, সেই পড়াগুলো এসে কিন্তু তারা অফলাইন ক্লাসে সমাধান করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যেসব স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা থাকবে, সেসব স্কুলে শুল্কমুক্ত বাসের ব্যবস্থা করবে সরকার। তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আজও জ্বালানি তেলের জন্য তীব্র ভোগান্তি যানবাহন চালকদের। শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে, প্রতি মাসে জ্বালানিতে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। রাজধানীতে জ্বালানি তেলের জন্য ভোগান্তির এই চিত্র এখন নিত্যদিনের। আগারগাঁও, শাহবাগ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবারও তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইনে যানবাহন চালকরা। ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। নাস্তা খেতে পারি নেই, এই পানি খেলাম আর কি। রিজার্ভে 40 কিলো চালাই আলাইছি, আর চালাইতে পারবো না, এখন বাধ্য হয়ে নিতে এলাম, ঘুম নষ্ট করে। সারা রাত আসাদ গেটে ছিলাম, লাস্টে তেল দেয় নাই, পরে সকালবেলায় এই জায়গায় লাগাইছি, 3.5 ঘন্টায় এই পর্যন্ত আসছে। 4 ঘন্টার উপরে কাটাই ফেলছি, তার মানে আমার হাফ বেলার যে ইনকাম 1800 টাকা যেটা ইনকাম হইতো, এটা কিন্তু শেষ। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত তেল পাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা নেই, তবে গ্রাহকদের চাপ অনেক বেশি। অসাধু চক্র তারা তেল নিয়ে বিভিন্ন জায়গায় জমিয়ে রাখছে বা পাচার করে দিচ্ছে। এটা যতটা না হয়েছে তার যে আমি যদি বলি, স্বাভাবিকভাবে মানুষ প্যানিকড হয়ে গেছে। আমরা মেসেজ পাচ্ছি না যে আমাদের সংকট হবে। যেভাবে আসছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। শৃঙ্খলা ফেরাতে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তেল সরবরাহ করা হচ্ছে। এখন তো তেল পাওয়া যাচ্ছে না কোথাও, এখানে একটু বেশি দেয়, এই জন্য এখানে আসছি। মোহাম্মদ খলিল আমি রাত 11টার সময় সেই পাম্পের তেলের অভাবে বসে আছি, যাবো হলো কুমিল্লা। সারা দেশের মতো খুলনা বিভাগের 10 জেলায়ও জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রতিটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের ঘাটতি রয়েছে। লম্বা সিরিয়ালে বৃষ্টিতে ভিজে, আরও এখন ওয়েদারের যে অবস্থা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা চাই যে নিস্তার পাই। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতি মাসে জ্বালানি তেলে 2000 থেকে 2500 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে
2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। অভিযান পরিচালনা করে জ্বালানি তেল, অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানে ডিসপোজ করছে। আর এর বাইরে নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত। এ পর্যন্ত সারা দেশে 7,342টি অভিযানে অবৈধভাবে মজুত করা 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানীতে কিউআর কোডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল বিতরণ ফুয়েল পাস চালু করল জ্বালানি বিভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাদ দিয়ে জাতীয় সংসদে পাশ হলো সংশোধনী বিল। এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারক নিয়োগ রহিতকরণ বিলও পাশ হয়। এদিকে কয়েকটি আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। ওয়াকআউট করছি। আবারও সংসদ অধিবেশন ওয়াকআউট করল বিরোধী দল। আপত্তি সত্ত্বেও স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল পাশ হওয়ার পর যৌক্তিক বাধা সত্ত্বেও গণবিরোধী আইন পাশ হচ্ছে অভিযোগ এনে সন্ধ্যা 6টার দিকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। ওনারা অনেকেই আছেন কিন্তু এ নিয়ে তৃতীয়বারের মতো ওয়াকআউট করল বিরোধী দল। এ সময় আইন প্রণয়নের সব প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের মানে আছে কিনা প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। পরে জেলা পরিষদ সংশোধন বিল, স্থানীয় সরকার পৌরসভা ও সিটি কর্পোরেশন সংশোধন বিলে আপত্তি জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এই আইন না হলে দায়িত্বে ফিরবে ফ্যাসিবাদের দোসররা। আইনটি আজকে পাশ হয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবার সাথে সাথে যত দ্রুত সময়ের মধ্যে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন দিয়ে দেব মাননীয়। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল উত্থাপিত হলে মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত ইসলামের নাম বাদ দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। বলেন, এই বিলে যে প্রস্তাবনা আনা হয়েছে স্বাধীনতার পর তখনকার শাসকরাও তা আনেননি। আমরা আর এই জাতিতে কোনো বিভক্তি চাচ্ছি না। আজকে এই বিল মহান সংসদে এসেছে। এই মহান সংসদের উপর এর ভার ন্যস্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে আলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এবছরের মধ্যেই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। চিফ হুইপও জানান, দলীয় প্রতীক ছাড়া হবে স্থানীয় নির্বাচন। আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের অসৎ উদ্দেশ্য নেই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোতে সংবিধানের 59 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা থাকবে, আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানগুলোতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেব দ্রুততম সময়ের মধ্যে। তো এই বছরই পরে মনে হয়। আমরা আজকে যে আইন পাশ করেছি, ভালো কথাটা বলাই উচিত, ভালো কথাটা না বললে অসুবিধা। আজকে আইনের মধ্যে আছে যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না, প্রতীক থাকবে না, কোনো দলীয় প্রতীক থাকবে না। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এদিন সকালে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশ হয়। অধিবেশন চলে রাত 8টা পর্যন্ত। পরে শুক্রবার সকাল 10টা পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন। মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা। অন্যদিকে শেরপুর 3 আসনেও জয় পেয়েছেন বিএনপির মাহমুদুল হক রুবেল। জয়ের পর সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। দানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,66,117 ভোট। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। পোস্টাল ব্যালট সহ 151টি কেন্দ্র থেকে তিনি পান 1,33,931 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেলের ভোট সংখ্যা 57,159। এই উপনির্বাচনে ভোট পড়েছে 43%। রেজাউল করিম বাদশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন। পুরা 6 আসনে নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছি। জয়ের পর 2 দশকের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে বগুড়ার মানুষের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় জানান রেজাউল করিম বাদশা। যেহেতু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বগুড়ার কথা সেভাবে তার পক্ষে বলা সম্ভব নয়। কাজে তার প্রতিনিধি হিসেবে আমি মহান সংসদে এই কথাগুলো বলতে চাই এবং
মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এই বগুড়ার মানুষের এই প্রত্যাশা অনুযায়ী তাদের আশা পূরণ করতে চাই। এদিকে শেরপুর ৩ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মাহমুদুল হক রুবেল। ১২৮টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ১,৬৬,১১৭ ভোট। নিকটতম জামাত প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭,০৫১ ভোট। তবে ভোট শেষ হওয়ার ১ ঘণ্টা আগে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জনগণের রায় নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে বলে অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী। গণভোটের রায়ের পক্ষে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে জনমত গড়তে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ঐক্যের নেতারা। এ সময় নেতারা বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। ৭০% মানুষের জনরায়কে উপেক্ষা করে যারা নতুন করে বেইমানি করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে আসতে বাধ্য হতে হয়েছে। তখন পর্যন্ত গণরায় বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত জুলাই আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। তারা আজকে 51% ম্যান্ডেট নিয়ে আমাদের 70% ম্যান্ডেটকে তারা খারিজ করে দিতে চাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন কার্যকর করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট নিয়ে দ্বিচারিতা করেছে সরকার। আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। এদিন রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে কার্যক্রম শুরু করছে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি। ৩৯ ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানের ঋণ বিতরণ শুরু হচ্ছে জুনে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান এবিবি চেয়ারম্যান। স্টার্ট আপ ফাইন্যান্সে ঋণের সুদের হার রাখা হচ্ছে 4%। প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের উদ্যোগে বিনিয়োগ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ৩৯টি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি। নতুন গভর্নরের সাথে প্রথম বৈঠকে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু ও ফান্ড ব্যবহারে রোডম্যাপ চায় বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী এপ্রিলের শেষ নাগাদ শুরু হবে বিএসআইসির কার্যক্রম। ৩০ জুনের মধ্যে অন্তত ৩টি স্টার্টআপে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এবিবি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান, স্টার্টআপ ফাইন্যান্সের কাজ দ্রুত দৃশ্যমান হবে। বিএসআইসি বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি আমাদের এটা রোডম্যাপ চেয়েছিলেন গভর্নর মহোদয়, তো গভর্নর স্যারের কাছে আমি রোডম্যাপ নিজেই জমা দিয়েছি। আমরা এপ্রিলের শেষে বা মের ফার্স্ট উইকে এই কোম্পানির অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছি এবং আমরা জুনের শেষ নাগাদ প্রথম কোনো 2 বা 3 বা 4 স্টার্টআপ কোম্পানিকে আমরা আসলে ইনভেস্ট করব। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পরিচালিত এই প্রতিষ্ঠান স্টার্টআপদের জন্য ইকুইটি ফান্ডিং, কৌশলগত সহায়তা ও আন্তর্জাতিক সহ বিনিয়োগের সুযোগ প্রদান করবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটা পুনঃ অর্থায়ন স্কিম আছে 500 কোটি টাকার, যেগুলোর সুদের হারও অনেক কম, মাত্র 4%-এ তারা ঋণ নিতে পারে। বৈঠকে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ কম, ফলে অলস টাকার চাপ কমাতে এক ব্যাংকের বন্ড আরেক ব্যাংক কেনা ও ব্যাংকের ডিজিটালাইজেশনের গাইডলাইন চায় এবিবি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ 3 রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছি সেখানে।
মোহাম্মদপুরে কিছুক্ষণ আগে এক কিশোরকে আটক করা হয়েছে। তিনি ছিনতাই চলাকালীন অবস্থায় তার হাতে কিন্তু চাপাতি পাওয়া যায় এবং চাপাতি সহ এক কিশোরকে ছিনতাই করা অবস্থায় তাকে কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ আটক করেছে আমরা দেখতে পেয়েছি এবং তাকে কিন্তু এই মুহূর্তে এই এডিসি জুয়েল রানা তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করার জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি আসলে একজন কিশোর বয়সী, তার হাতে আসলে চাপাতি পাওয়া গিয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে তিনি মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় ছিনতাইয়ের সময় তাকে কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ আটক করে। মূলত এই মোহাম্মদপুর থানা পুলিশের এডিসি জুয়েল রানা তিনি কিন্তু অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ অভিযানে বের হয়েছেন এবং সেই দোকান উচ্ছেদ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ই আসলে আমরা দেখতে পাচ্ছি যে একজন ছিনতাই চলাকালীন অবস্থায় একজনকে চাপাতি সহ আটক করেন এবং আমরা এর আগেও যেটা দেখতে পেরেছিলাম যে এখানে যে অবৈধ স্থাপনা এবং দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু তারা অবৈধ যে দোকান এবং স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদের জন্য তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন এবং তাদেরকে বলছিলেন যে আপনারা আসলে এইখানে সড়ক অবরোধ করে কোনো দোকানপাট এবং স্থাপনা থাকা যাবে না। এবং এডিসি জুয়েল রানার সাথে আমাদের যেটা কথা হচ্ছিলেন তিনি আমাদেরকে বারবারই বলছিলেন যে সড়কের যানজট নিরসনের জন্য তারা সবসময় সোচ্চার এবং সেই যানজট নিরসনের জন্যই এই অবৈধ স্থাপনা এবং দোকানগুলো তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং এরই অংশ হিসাবে কিন্তু তারা এই উচ্ছেদগুলো তারা প্রথমে তাদেরকে বোঝানোর জন্য বলছেন এবং তারপরে তাদেরকে কঠোর ব্যবস্থা নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এখনও যেটা দেখতে পাচ্ছি যে এডিসি জুয়েল রানা তিনি কিন্তু যে চাপাতি হাতে যে ছিনতাই ঘটনায় যে কিশোরকে ধরেছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই জিজ্ঞাসাবাদের জায়গা থেকে আমরা যেটা পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবো আসলে এই ছিনতাইয়ের সময় এই কিশোর আসলে কিসের ভিত্তিতে কোনো কারোর সাথে জড়িত কিনা সেটিও আমরা আসলে পরবর্তীতে জানতে পারবো। এই ছিল মোহাম্মদপুর থানা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। অভিযানের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মোহাম্মদপুর। দেখছেন রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 7টি সামুরাই ও দেশীয় অস্ত্রসহ বেশ কিছু মাদক উদ্ধার করেছে র্যাব। সন্ধ্যার পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ ব্লক রেড দেয় র্যাব। পুরো ক্যাম্পে কয়েক ইউনিটে ভাগ হয়ে চলে অভিযান। এ সময় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, আটক করা হয় 3 জনকে। অভিযান শেষে র্যাব জানায় ক্যাম্পটিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে মাদক ব্যবসা চাঁদাবাজি চালিয়ে থাকে। তাদের গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারও মাদক কারবারি শুরু করে। তিনজন আসামিকে মাদকসহ গ্রেপ্তার করি। দেশীয় অস্ত্র, সামুরাই, ড্যাগার, চাকু, শুটার গান আমরা পেয়েছি। কোনো মাদক বিক্রয়কারী, কোনো কিশোর গ্যাং সদস্য, কোনো অপরাধী আমরা মোহাম্মদপুরের এই জেনেভা ক্যাম্পে আমরা থাকতে দিব না। নারায়ণগঞ্জের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। সকালে ফতুল্লার একটি পোশাক কারখানার ঝুট ও ওয়েস্টেজ মালামাল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সময় উভয় পক্ষ ককটেল বিস্ফোরণে গুলি করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের গুলিতে আহত হন স্থানীয় এক ব্যবসায়ী ও এক পথচারী। এবার দেশের বাইরের খবর। ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে চলছে ইসরায়েলের তাণ্ডব। নির্বিচারে বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এরও বেশি। লেবাননে হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন শীঘ্রই বৈরুতের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। রাজধানী বৈরুত সহ দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমাবর্ষণে হতাহত হন বহু মানুষ। লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর মধ্যেই আবারও ইরানে হামলার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয় তবে আরও বড় ও ভয়াবহ হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র, যা আগে কেউ কখনো দেখেনি। মার্কিন সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে বলেও জানান ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়, তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কিনা তা নিয়ে আলোচনা চলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। 2 দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন। একই দাবি জানিয়েছে অস্ট্রেলিয়াও।
has to apply to Lebanon as well. এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেলেও হরমুজ প্রণালী বন্ধের খবরে বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে আবারও কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম 2.2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় $96.70। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার